লড়াই, এই লড়াই কিন্তু সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা তারা নামেনি। রাজনৈতিক দলগুলো তারা লাগাতার হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। তো একটি লড়াই সফল হওয়ার জন্য সর্বমহলের ভূমিকা দরকার, এবং যখন সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা নেমেছে তখন রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু তাদের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করেছে। আমি একটি বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই, সেটি হলো যখন আন্দোলন চলছিল, তো সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার প্রতিদিন 10-12 বারের কথা হয়েছে, ঘন্টার পর ঘন্টা আমরা দুজন, তিনি যেহেতু ইন্ডিয়ায় ছিলেন, আলাপ করতাম যে কিভাবে কি করা যায়। তিনি আমাকে বলছিলেন ছাত্ররা যদি এক দফা ঘোষণা দেয়, আমি মূলত ছাত্রদের সাথে সমন্বয় করতাম বা কথা বলতাম বা তাদের গাইডলাইন করা, পরামর্শ দেওয়া, তাহলে তারা তাদের জীবনে সর্বোচ্চ বা শেষ লড়াই করবে। তিনি এই কথা আমাকে কয়েকবার বলেছেন যে রাশেদ, এইবার আমাদের শেষ লড়াই। হাসিনা এতগুলো প্রাণ কেড়ে নেওয়ার পরেও যদি ক্ষমতায় থাকে, তাহলে এই হাসিনা দৈত্য হবে, দানব হবে, তাকে আর জীবনে নামানো যাবে না। সুতরাং এই লড়াই আমাদের জিততেই হবে। 5 আগস্ট সকাল 10টা পর্যন্ত আমি এবং সালাউদ্দিন ভাই কাজ করেছি। আপনারা নিশ্চয় দেখেছেন যে ছাত্ররা শহীদ মিনারে 8টা-9টার দিকে নেমেছিল, সেখানে কিন্তু মাত্র 150-200 পুলিশ সেখানে গুলি ছুড়ে সবাইকে ছন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমি নিজে সেই লাইভ দেখছি। আচ্ছা, আপনারাই বলেন, এই যে এয়ারপোর্টে কারফিউ ব্রেক করার জন্য 3-4 লাখ মানুষ জড়ো হলো, সাধারণ মানুষ কি খুব অল্প সময় এইভাবে, মানে কেউ কারোর সাথে যোগাযোগ নাই, হঠাৎ করে সবাই এখানে জড়ো হয়ে গেল? এটা বিশ্বাসযোগ্য? এই যে যাত্রাবাড়ি শনি ডাক্তারতে সাধারণ মানুষ হঠাৎ করে কারফিউ ভেঙে জড়ো হয়ে গেল, রামপুরাতে জড়ো হয়ে গেল, উত্তরাতে জড়ো হয়ে গেল, শাহবাগে জড়ো হয়ে গেল, কমিউনিকেশন তো করা যাচ্ছে না, ফেসবুকে পোস্ট করা যাচ্ছে না, কিভাবে মানুষগুলো জড়ো হলো? এই মানুষগুলো অধিকাংশই আসলে রাজনৈতিক কর্মী, যারা দীর্ঘ 15 বছর শোষণ নিপীড়নের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা ছিল। আমি আগেই বলেছি যে এতদিন রাজনৈতিক দলগুলো তারা রাজপথে লড়াই করেছে, কিন্তু সাধারণ মানুষ, শিক্ষার্থীরা নামে নাই। 14তে যে নির্বাচন হলো, সাধারণ মানুষ প্রতিবাদের জন্য নামে নাই, 18তে নামে নাই, 24-এ নামে নাই, যে কারণে আন্দোলন সফল হয়নি। যখন সাধারণ মানুষ নেমেছে, রাজনৈতিক দলগুলো তাদের জীবনের শেষ লড়াই করেছে এবং সেই লড়াই সফল হয়েছে। ছাত্রদের অবশ্যই অগ্রগণ্য ভূমিকা ছিল। বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার তার বক্তব্য আপনারা যদি খেয়াল করেন, তিনি বলেছেন যে তরুণরা, ছাত্ররা না নামলে কখনোই আন্দোলন সফল হবে না। এখন তো রাজনৈতিক দলগুলো বলছে না যে আন্দোলনে ছাত্রদের, সাধারণ মানুষের ভূমিকা ছিল না, কিন্তু আমার প্রশ্ন হলো, যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে বা ছাত্ররা রয়েছে, তারা তো জানেন, এমনকি এই ছাত্রদের সাথে যারা তারেক রহমানের মিটিং হয়েছে, ভার্চুয়াল মিটিং, এখন কি স্বীকার করবে? কেউ স্বীকার করতে চাইবে না, কারণ কেউ কাউকে আসলে ক্রেডিট দিতে চায় না। এটাই আসলে বাংলাদেশের বড় সমস্যা। 71-এর পরে যেটি হয়েছিল, যে আওয়ামী লীগ যেটি করেছিল, যে শেখ মুজিবের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ, শেখ মুজিব না থাকলে কিচ্ছু হইতো না, আওয়ামী লীগ না থাকলে কিচ্ছু হইতো না, সুতরাং সমস্ত ক্রেডিট আওয়ামী লীগ নিয়ে নিল। এখনো যদি বিষয়টা আসলে এরকম হয় যে সমস্ত ক্রেডিট একটি গোষ্ঠী নিতে চায়, তাহলে কিন্তু বাকিদের অবদানকে অস্বীকার করা হবে। সেই জায়গা থেকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা কেন বারবার বলছেন যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা আর জনগণ আমাদের সমর্থনদাতা? আপনারা স্পষ্টভাবে বলুন যে সবার অবদানে এই অভ্যুত্থান, এই অভ্যুত্থানে সবার ভূমিকা আছে। আইনজীবীরা, আপনারা যখন দেখেন আন্দোলনটা বন্ধ হয়ে গেছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি না আসতো, বিএনপিপন্থী শিক্ষকরা, এবং হাইকোর্ট থেকে যদি বিএনপিপন্থী আইনজীবীরা না যেত, মাঝখানে তো আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিএনপি মোল্লা, তিনি নেতৃত্ব দিয়েছেন, সমন্বয়করা সেখানে কয়েকজন ছিল। তো আন্দোলন যখন বন্ধ হয়ে গেল, তখন শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএনপিপন্থী, আমি স্পষ্টভাবে বলছি, এবং বিএনপিপন্থী আইনজীবীরা, এটাও কিন্তু পরিকল্পনার অংশ। এটাও সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি কথা বলি যে ভাই, এখন তো সাধারণ মানুষ আর রাজনৈতিক কর্মীরা নামতে পারছে না, এখন পেশাজীবীদের নামাতে হবে। রাজনৈতিক দলগুলোর এই ভূমিকা আছে, যখন ইতিহাস লিখবো তখন সব স্পষ্টভাবে লেখা হবে। এখন স্বীকার করুক বা না করুক, ইতিহাস কখনো আসলে গোপন থাকে না, কেউ না কেউ ইতিহাসের সঠিক যে অধ্যায় সেটা লেখে। সুতরাং এই সরকারকে বলবো যে সবার অবদান স্বীকার করুন, সবার অবদান। আমাদের জুনায়েদ সাকিব ভাই দেখেছেন যে তার মতো মানুষের সাথে পুলিশের যে আচরণ, আমাদের সাইফুল হক ভাই, তার মতো মানুষের সাথে পুলিশের যে নগ্ন, যে ধরনের মানে অদ্ভুত আচরণ,
ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলন রাজনৈতিক দলের আন্দোলন। আমি সর্বশেষ এটা বলতে চাই যে এই সরকারের 100 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা অপরাধী, যারা গণহত্যার সাথে জড়িত, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। 28 অক্টোবরের পরে 30,000 বিএনপি জামাত সহ ভিন্ন মতের নেতাকর্মীদেরকে ধরে ধরে বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলো। কেউ ধরে থাকতে পারে না। এত বড় গণহত্যা করে, যেখানে কেউ বলছে 1500, কেউ বলছে 2000, এই 2000 মানুষকে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হলো। 28 অক্টোবরের পর যদি 30,000 গ্রেপ্তার করা হয়, এবার তো 3 লাখ ধারার কথা, 3000 এখনো পর্যন্ত গ্রেপ্তার করে নাই। শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করছে না। আওয়ামী লীগের হাইকমান্ডের নেতারা ইতিমধ্যে ভারতে পালিয়ে গেছে। তারা কিভাবে পালালো? এখন আপনারা রেড নোটিশ জারি করছেন। কেন হাসিনাকে পালাতে সুযোগ দিলেন আপনারা? কাদের সহ যারা ছিল মাস্টার মাইন্ড গণহত্যা, তাদেরকে পালাতে সুযোগ দিলেন আপনারা। এখন বলছে তাদেরকে ফিরিয়ে আনবেন। এটা তো জনগণের সাথে মজা করা হচ্ছে, ফানি করা হচ্ছে। তাদেরকে পালাতে সুযোগ দিয়েছেন, এখন বলছেন ফিরিয়ে আনবেন। মূলত জনগণ যেহেতু দাবি করছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে, এই কারণে আইনস করা হচ্ছে। এখন দেখেন বিতর্কিত উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। এই যে ফারুকী সাহেব সারা জীবন আওয়ামী লীগের চামচারি করেছে, তিনি একজন মুজিববাদী, তাকে কিভাবে নিয়োগ দেওয়া হলো? এই যে বসির, তিনি হত্যা মামলার আসামি এবং তিনি ডামি এমপির ভাই, তাকে কিভাবে নিয়োগ দেওয়া হলো? উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হয়নি। আমরা বলছিলাম যেহেতু ডক্টর ইউনূস স্যার অধিকাংশ চট্টগ্রামের এবং এনজিও সেক্টরের অভিজ্ঞতা আছে, তাদেরকে নিয়োগ দিয়েছে, উপদেষ্টা বানিয়েছে। আমরা বলেছিলাম যে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে, এই মুহূর্তে আপনারা তাদেরকে নিয়োগ দেন এবং সেটি অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে। কিন্তু দেখেন যে হাসিনা যে স্টাইলে দেশ চালাতো, এককভাবে সিদ্ধান্ত নেওয়া, আজকে আমাদের ডক্টর ইউনূস স্যার ঠিক একই স্টাইলে তিনি চট্টগ্রাম ছাড়া কিছু বুঝতেন না। যেমনি ভাবে ডক্টর হাসিনা, শেখ হাসিনা গোপালগঞ্জ আর মাদারীপুর ওই অঞ্চল ছাড়া বুঝতো না, ঠিক আমাদের ইউনূস স্যার এবং চট্টগ্রাম ছাড়া এবং এনজিও সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ ছাড়া কারোর উপর আস্থা বিশ্বাস রাখতে পারছেন না। তো এইভাবে তো আসলে রাষ্ট্র সংস্কার হতে পারে না, এভাবে তো আসলে গণহত্যা বিচার হতে পারে না। আমরা জানি না যে এই সরকার আসলে কতটুকু করতে পারবে, বাট আমি এতটুকু বলতে পারি যে আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক, হাসিনার বিচার করতে হবে। হাসিনাকে কোনো ছাড় দেওয়া যাবে না। যদি এই শহীদ এতগুলো মানুষ মারা গেল, যদি হত্যা বিচার না হয়, তাহলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে। আমরা অন্তত এখানে যারা আছি, আমরা এই শপথ নিতে পারি যে এই গণহত্যার বিচার আমাদের করতে হবে। শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে, যারা গণহত্যার সাথে জড়িত, তাদেরকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এই আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া যায় না। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না? গণহত্যার পরে যদি একটি দল নির্বাচনে অংশ নিতে পারে, যদি রাজনীতি করতে পারে, তাহলে তো এই গণহত্যা বিচার হলো না। যে ব্যানারটিকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায় করেছে, যে ব্যানারটিকে ব্যবহার করে গণহত্যা চালিয়েছে, অবশ্যই সেই ব্যানারটি নিষিদ্ধ করতে হবে। কিন্তু আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ কর্মীরা কোথায় যাবে? তাদেরকে অবশ্যই রাজনীতি করার সুযোগ দিতে হবে। তারা অন্যভাবে রাজনীতি করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আওয়ামী লীগের ব্যানারে, যে ব্যানারটি শেখ মুজিবের আমলে একবার গণহত্যা হয়েছে, 430,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ঠিক একইভাবে এই শেখ হাসিনার আমলে প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়েছে। এই ব্যানারটিকে ব্যবহার করে আওয়ামী লীগ এই অপরাধ করেছে। সুতরাং এই আওয়ামী লীগের ব্যানারটি, এই নামটি নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তি দিতে হবে। এই যে বিতর্কিত 3 জন উপদেষ্টা, আলিনাম মজুমদার, ফারুকী এবং বসির, তাদেরকে অনতি বিলম্বে সরিয়ে দিতে হবে এবং শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের যারা পালিয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।